এয়ারটেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরও একবার চলুন হারিয়ে যাই অচিনপুরে। তবে তার আগে আপনাদের একটা খবর জানিয়ে দিতে চাই, আর সেটি হচ্ছে যে এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যান এখনই, কারণ এয়ারটেল নিয়ে এসেছে স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র আপনার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*029# এই নাম্বারে। আমরা ঘটনায় যাব। আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই, আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শুভ, ভূত.com-এর একজন নতুন সদস্য। তবে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা ও গল্পকার হিসেবে থাকব। আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি মূলত গ্রামে থাকি, একদম পুরনো জঙ্গলি একটা এলাকা। বিশেষ করে আমাদের পাড়া এতটা ভৌতিক, দিনের বেলাতেও অন্ধকারে গা ছমছমে একটা পরিবেশ বিরাজ করে। আর এখানে প্রচুর পরিত্যক্ত বাড়ি। এমন অনেক পরিবার আছে আচমকা ওই পরিবারের সবাই 2-1 বছরের মধ্যে মারা যায়। আবার অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। অদ্ভুতভাবে কোনো কোনো পরিবারের সবাই মারা গেল কেন, এর কারণ অন্য কোনো দিন বলবো। যাই হোক, বাইরে থেকে কোনো লোক আমাদের পাড়ায় আসলে প্রথমে একটু ভড়কে যায়, কেননা এমন পরিবেশের সাথে তারা পরিচিত নন। এখানে অতি প্রাকৃতিক ঘটনা প্রায় ঘটে থাকে। ফলে এসব ঘটনায় যারা আক্রান্ত হন তাদের সুস্থ করার জন্য এখানে অনেক রাকি ও কবিরাজ আছে। আমাদের গ্রামের ভাষায় এসব কবিরাজকে আমরা ফকির বলি, আর কবিরাজরা যে উপায়ে চিকিৎসা দিয়ে থাকে তাকে বলা হয় ফোকরালি। বলে রাখি, আমার বাবাও একজন রাখি, সেই সুবাদে আমিও টুকটাক জানি। প্রায় প্রতিদিন ফজরের নামাজের পর আমার কাছে ছোট বিষয় নিয়ে প্রতিবেশীরা ঝাড়ফুঁক নিতে আসেন। বলে রাখি, আমি গাইবান্ধা জেলার কোনো একটি গ্রামের কথা বলছি। আমাদের গাইবান্ধা জেলায় একটা প্রাচীন ও আশ্চর্য খেলার প্রচলন আছে, সেটা হলো পাতা খেলা। এ খেলায় ফকিররা তাদের শক্তিমত্তার প্রদর্শন করে থাকেন। যারা এই খেলা সম্পর্কে জানতে চান তারা ইউটিউবে সার্চ করলেই পাবেন। আমি আর সেদিকে যাচ্ছি না। আমাদের এখানে অনেক ফকির থাকার ফলে যে সমস্যাটা হয়, প্রায় এসব ফকিররা বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, আর এসব দ্বন্দ্বের বলি হতে হয় রোগীদের। এমন অনেক দেখা গেছে মারণ বানের মতো ভয়ঙ্কর বান মেরে কাউকে মেরে ফেলা হয়েছে। যারা মারণ বান সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখি, এটি এমন এক ধরনের কালো জাদু যার প্রভাব থেকে একমাত্র সেই প্রতিকার দিতে পারে যে এই বান মারে। এই বান মারার জন্য যার উপর বান মারা হবে তার এলাকায় বা তার বাড়ির আশেপাশে থাকা বদজিনদের সন্তুষ্ট করতে হয়, তখন তারাই মারণ বান সম্পাদন করে। এজন্য অবশ্যই একজন মৃত্যুশয্যায় শায়িত লোকের ওপর তাবিজ করতে হয়। তাবিজের প্রভাবে ওই ব্যক্তি দ্রুত মারা যায়, আর ওই ব্যক্তির দেহে থাকা কারিন জিন তখন জাদুকরের হয়ে বান মারার কাজটি করে। যা হোক, আমাদের এলাকায় প্রায়ই ফকিররা এরকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, যার ফলে এই সমস্ত ভয়ঙ্কর ঘটনা ঘটে। ফকিরদের এমন দ্বন্দ্বকে ঘিরেই আমাদের আজকের একটি ঘটনা। ঘটনা শুরু 2017 সালের দিকে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। যাকে নিয়ে এই ঘটনা তার নাম আমি প্রকাশ করছি না, ধরে নিচ্ছি তার নাম নীরব। আমার বাড়ির পাশেই তার বাড়ি। সে আমার সমবয়সী। ওদের বাড়িও ততদিনে পরিত্যক্ত হয়ে উঠেছিল, কারণ ওর দাদি মারা যাবার পর ওর পুরো পরিবার ঢাকায় চলে যায়। আর নীরবদের দাদা অনেক আগেই মারা গেছে। ওর বাবা চাচা সবাই চলে যায়। ওরা ঢাকার বাইপাইলের দিকে থাকতো, সেখানে ওদের মুদির দোকান ছিল। তো নীরবকে ওর বাবা ওইখানে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। সকালে মাদ্রাসায় যেত, সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসতো। একদিন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওর অনেকটা দেরি হয়ে যায়। সেদিন ওদের মাদ্রাসায় কেউ খাবার দিয়েছিল। মিলাদ শেষে খাবার খেয়ে আসতে অনেকটা সময় পেরিয়ে যায়। আসার পথে রাস্তায় একটা তাজা জবা ফুল কুড়িয়ে পায়। ফুলটা নাকে নিয়ে শুকতেই কেমন একটা কড়া স্মেল পায় সে। এরপর ওর মাথা ঝিমঝিম করতে থাকে। ওর এমন অবস্থা হয় যে আর সামনে এগোতে পারছিল না। ও রাস্তার পাশেই ময়লার ভাগাড়ে পড়ে জ্ঞান হারায়। নীরবের বাবা মা নীরবের দেরি দেখে প্রথমে মাদ্রাসার হুজুরকে ফোন করে। সেখানে না পেয়ে খোঁজা শুরু করে। শেষ রাতের দিকে ওর
পরিবার ওকে সেই রাস্তা থেকে উদ্ধার করে আনে। এরপর ওর বাবা ওর কাছ থেকে সব শুনে খুব বকাঝোকা করে। কেন সে রাস্তায় পড়ে থাকা ফুল শুকেছিল, কারণ সেটা বিষাক্তও হতে পারে। এরপরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার চিকিৎসা করে এবং সে ভালো হয়ে যায়। তবে আসল ঘটনা শুরু হয় প্রায় 1 সপ্তাহ পর। নীরব প্রায় লক্ষ্য করতে থাকে কেউ ওকে ফলো করছে। সবসময় মনে হতো ওর আশেপাশে কেউ আছে। ওর যে চাচার কথা বলেছিলাম তারাও ঢাকাতেই থাকে, তারা মিরপুর 1-এর দিকে থাকে। এক শুক্রবারে ওর চাচা ওদের সবাইকে দাওয়াত করে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। কিন্তু সেদিন নীরবের মাদ্রাসায় অনুষ্ঠান ছিল। কিছু ছাত্র কোরআনের হেফজ কমপ্লিট করার ফলে তাদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হবে। বড় হুজুরের থেকে পাগড়ি পাওয়া তো বিশাল ব্যাপার। যদিও নীরব পাগড়ি পাবে না, তবুও তাকে অনুষ্ঠানে থাকতে হবে। ফলে নীরবকে ছাড়াই ওর পরিবার ওর চাচার বাসায় চলে যায়। এদিকে নীরব অনুষ্ঠান শেষ করে বাড়িতে আসতে আসতে 11টা বেজে যায়। ও যখন চাবি দিয়ে রুমের তালা খুলতে যাবে তখন ও লক্ষ্য করে কেউ আগেই তালা খুলে ভেতরে ঢুকে পড়েছে, আর কিচেন থেকে স্টিলের প্লেট গ্লাস ধোয়ার শব্দ আসছে। ও ভাবল নিশ্চয়ই ওর মা হয়তো এতক্ষণে বাড়ি এসে পৌঁছেছে। ও আর কিছু না ভেবে ওয়াশরুমের দিকে যায়। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে যখন বের হতে যাবে তখন সে খেয়াল করল ওয়াশরুমের দরজা সে খুলতে পারছে না। খুব ধাক্কাধাক্কি করার পরেও যখন খুলছে না তখন ওর মাকে ডাকে। ও বলে, মা দরজা খুলতে পারছি না, বাইরে থেকে কেউ লক করে দিয়েছে মনে হয়, খুলে দিয়ে যাও। কিন্তু ওর মা তখনও কোনো সাড়া দিচ্ছে না। এদিকে ও ডেকেই চলেছে। এবার সে ওয়াশরুমের বালতি উল্টো করে রেখে তার উপরে দাঁড়িয়ে দরজার ওপরে আধ ভাঙা ভেন্টিলেটর দিয়ে দেখার চেষ্টা করছে বাইরে মা কি করছে। তখন ও যা দেখল তাতে ওর আত্মা বের হয়ে যাওয়ার জোগাড়। ও দেখল ওর মা একটা ছোট্ট বাচ্চার আস্ত একটা হাত কামড়ে খাচ্ছে, আর তার চোখ অনবরত রক্তে ভেসে যাচ্ছে। এটা দেখে ওর শরীর এক মুহূর্তে জমে গিয়েছিল। এই দৃশ্য সে সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। নীরবের যখন জ্ঞান ফিরল তখন সবাই ওর চারদিকে বসে আছে। ডাক্তার এসে ব্লাড প্রেশার চেক করে দেখল ওর ব্লাড প্রেশার একদম নেমে গেছে। ডাক্তার ঔষধ লিখে দিয়ে গেছে, কিছু কড়া ঘুমের ঔষধও দিয়েছে। ও যখন সব ঘটনা খুলে বলল তখন ওর পরিবার সিদ্ধান্ত নিল তারা গ্রামের বাড়িতে চলে আসবে, ভালো কোনো ফকিরকে দেখাবে। নীরবের বাবার নাম ছিল নজরুল। নজরুল চাচার শ্বশুর বাড়িও ছিল আমাদের একই পাড়ায়। আমি আবারও বলছি, নীরবের বাবা মানে নজরুল চাচার বাড়ি আর নীরবের নানার বাড়ি একই পাড়ায়, 10 মিনিটের রাস্তা। যেহেতু নীরবদের বাড়ি অনেক দিন ধরেই বিরান হয়ে পড়ে আছে, তাই নীরবরা ওর নানার বাড়িতেই ওঠে। তবে দিনের বেলায় তাদের পুরনো বাড়িতে চলে আসে। তাদের পুরনো বাড়ি আমাদের বাড়ির পাশেই। বিকেল হলেই ওই দিকে কেউ ভয়ে যায় না। আর সন্ধ্যা হলেই ওদের বাড়িতে রান্নার শব্দ আসতো, যেমন তরকারির টকবক করা শব্দ, হামানদিস্তায় মশলা পিষছে কেউ, এমন শব্দ। মানে ওদের বাড়িতে অতি প্রাকৃত কোনো জাতির যে বাস এটা আমাদের পাড়ার সবাই জানত। ওরা ঢাকা চলে যাওয়ার পরই এমনটা শুরু হয়েছিল। ওদের বাড়ির পাশেই ওদের পারিবারিক কবরস্থান। তো নীরবরা গ্রামে আসার পরও ওদের বাড়িতে অস্বাভাবিক ঘটনাগুলো চলতেই থাকে। নজরুল চাচারা যখন পরিবারের সবাই মিলে গ্রামে চলে আসে তখন তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পুরনো বাড়িতে রেখে আসে। নীরবের বড় বোন নূরজাহান আপু পুরনো বাড়ির কাঠের সিন্ধুকে বিছানার চাদর কাঁথা এসব গুছিয়ে রাখেন। পরদিন যখন আবার ফিরে আসেন পুরনো বাড়িতে তখন দেখেন কেউ সেই চাদর কাঁথা বিছানা পেরে রেখেছে, আর বিছানায় লম্বা বাঁকা পায়ের ছাপ, মানুষের পায়ের সাদৃশ্য। মনে হয় কেউ মাটি পায়ে বিছানায় দাঁড়িয়েছিল। তো নজরুল চাচা আমার বাবার কাছে এসে পরামর্শ চাইল যে ভাই কি করা যায়। বাবাও কিছু তাবিজ দিয়ে দেয় আর বলে ওকে বড় ফকির দেখাতে। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এখানে ফোকরালি বা কবিরাজি চিকিৎসার ব্যবস্থা এমন যে একজন ফকির বা কবিরাজ থাকবেন আর একজন বিশুদ্ধ তুলারাশি জাতকের ব্যক্তি থাকবেন যাকে পাতা বলা হয়, যার দেহে আচরকারী জিন প্রবেশ করে সবার সামনে কি হয়েছে বা কেন এসেছে বা কি চায় সে এসব বিষয়ে কথা বলবে। তো আমার বাবা একজন খুব বয়স্ক, প্রায় 85-86 বছরের একজনের নাম বললেন। তিনি আমাদের পাশের গ্রামের বিখ্যাত তুলারাশি বা পাতা। এই লোকের সাদা চুল আর বড় বড় সাদা দাড়ি। তুলারাশির ব্যবস্থা হলেও তখনও কোনো ফকিরকে আনা হবে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
নজরুল চাচার শ্বশুর, উনি আমাদের মসজিদের মুয়াজ্জিন, তিনি বক্কর ফকিরকে আনার কথা বললেন। পরে তার কাছেই যাওয়া হয়। তো উনি বলেন আগামী রবিবার তিনি আসবেন, তবে তুলা রাশি হিসেবে যেন ওই বৃদ্ধ ব্যক্তিকেই নেওয়া হয়। ওই বৃদ্ধের নাম আমি ভুলে গেছি, উনি এখন আর বেঁচে নেই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ওনার দ্বারা আমাদের গ্রামের অনেকের উপকার হয়েছে। যা হোক, বক্কর ফকির বলে যে আগামী রবিবার তিনি আসবেন। সেদিন ছিল বৃহস্পতিবার। তো এটা নজরুল চাচার কাছে খুব দেরি মনে হয়, কারণ তার ছেলে নীরব দিনে দিনে আরও অসুস্থ হয়ে পড়ছে। রাতে ঘুমোতে পারে না, খেতে পারে না। একদিন আমি, নীরব ও আমাদের এলাকার একটি ছেলে মিলে বাড়ির সামনে টঙে বসে আছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। হঠাৎ নীরবতা ভেঙে খুব উচ্চ স্বরে আমার বাবার নাম ধরে গালিগালাজ করতে শুরু করে। একই সাথে আমার গলা চেপে ধরে আর বলে, তোর বাবাকে বলবি আমার পেছনে যেন না লাগে, আর কাউকে যেন লেলিয়ে না দেয়, তা না হলে তোরা কেউ বাঁচবি না, কাউকে রেহাই দেব না। আমার গলা চেপে ধরায় আমার কষ্ট হচ্ছিল। আমি অবাকও হচ্ছিলাম যে শুকনো পাতলা নীরবের দেহে এত শক্তি আসলো কোত্থেকে। আমি নিজেকে ছাড়াতে পারছি না, আমার সাথের অন্য ছেলেটিও পারছে না। এক সময় আমাদের সাথের ওই ছেলেটি, তার নাম বকুল, ও ভয়ে দৌড়ে পালায়। আমি দেখলাম নীরবের চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেছে, চোখের কালো অংশটা একেবারেই নেই, আর ওর মুখ অস্বাভাবিক বিকৃত হয়ে গেছে। আমি প্রচণ্ড ভয়ে কাঁপছি, আর চিৎকার করার শক্তিও নেই। কিছুক্ষণ পরে বকুল নীরবের বাবা আর নীরবের মামাকে সঙ্গে করে নিয়ে আসে। তারাই পরে আমাকে ছাড়িয়ে নেয়। এরপর আমি আবার বাড়িতে চলে আসি। আগেই বলে রাখি, আমাদের যৌথ ফ্যামিলি, তাই আমাদের বাড়িটিও অনেক বড়। প্রায় 1.5 বিঘা জমির ওপরে আমাদের বাড়ি। উঠোন মিলিয়ে আমাদের বাড়িতে আলাদা আলাদা কিছু ঘর আছে, যার বেশিরভাগই পরিত্যক্ত, কারণ আমার চাচা দাদুরা শহরে চলে গেছেন। তবে ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে তারা আসেন। তো আমি যে ঘরে থাকি তাতে 6টি রুম, যার একটি ছাড়া অন্যগুলোতে ধান, পাট, কাঠখড়ির চালা এসব থাকে। আমি 6-এ উঠেই এখানে একা থাকা শুরু করি। যা হোক, সেদিনকার ওই ঘটনার পরে রাতে আমার ভীষণ জ্বর আসে। রাতভর শুধু প্রলাপ বকে যাচ্ছিলাম। খুব ভয়ঙ্কর একটা স্বপ্নও দেখলাম। স্বপ্নে দেখলাম আমি একটা কবরের ওপরে শুয়ে আছি, আর কবরটি ভীষণ জোরে কাঁপছে। এরপর একটা শক্ত হাত এসে আমাকে টেনে নিতে চাচ্ছে। আমি প্রাণপণ ওপরে উঠতে চাচ্ছি, পারছি না। আমার চিৎকার শুনে বাবা এসে আমাকে ডেকে তোলেন, আর আমার কি হয়েছে জানতে চাইলে আমি প্রলাপ বকতে থাকি। পরে বাবা পানি পড়া দিলে তা পান করে সেদিনের মতো ঘুমিয়ে যাই। সকালবেলা শোনা গেল নজরুল চাচা বক্কর ফকিরকে দিয়ে তার ছেলের চিকিৎসা করাবেন না, তিনি যত দ্রুত সম্ভব তার ছেলের চিকিৎসা চান। তিনি ওই দিন একজন কোরআনে হাফিজ ফকিরকে ডেকে নিয়ে আসেন, যার নাম ইয়াসিন। তিনি আসেন তার পরিচিত অন্য একজন তুলা রাশির জাতককে নিয়ে। সকালের খাওয়া দাওয়া সেরে আমরা সবাই নীরবের নানুর বাড়িতে ভিড় করলাম। ফকির সাহেব তার রিচুয়াল শুরু করলেন। বাড়ির ভেতরেই মাটিতে একটি কলা গাছের পাতা বেছানো হলো। তার চারপাশে 4টি কলা গাছ এমনভাবে পুঁতে রাখা হলো যে কলা গাছ 4টি দাঁড়িয়ে রইল। 4 কলা গাছের মাঝখানে রাখা কলার পাতায় তুলা রাশিকে বসানো হলো। তার 2 কানে গাঁদা ফুল গুজে দেওয়া হলো। 2 হাত মুষ্টি করে বৃদ্ধ আঙ্গুল দুটো একত্র করা হলো। মুষ্টিবদ্ধ হাতের মাঝখানে আরেকটি গাঁদা ফুল। ইয়াসিন হুজুর মানে ফকির সাহেব কিছু আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, আর একটি কুলোয় থাকা কিছু সরিষাতে ফু দিতে থাকলেন। একই সাথে ওই সরিষাগুলোকে কুলার সঙ্গে হাতের তালু দিয়ে ঘষতে থাকলেন। এরপরে আগেই প্রস্তুত করা মন্ত্রপুত তেল তুলা রাশির মাথায়, কানে ও বৃদ্ধাঙ্গুলে লাগিয়ে দিলেন। একটু পরেই তুলা রাশি কাঁপতে শুরু করলো। বসা অবস্থায় চারিদিকে ঘুরতে থাকলো। এই সময় ফকির সাহেব একটা কাঁচি দিয়ে তুলা রাশির চারপাশে দাগ কাটলেন, আর কাঁচিটা দাগের মাথায় পুঁতে দিলেন। তুলা রাশি মুখ দিয়ে ফোঁস ফোঁস শব্দ করা শুরু করলো। হাত দুটো সজোরে মাটিতে আঁচড়াতে লাগলো। ইয়াসিন হুজুর মানে ফকির সাহেব জিজ্ঞেস করলেন, কে তুই, কোথায় থাকিস? তুলা রাশির ওপর সওয়ার হওয়া জিন অতি চিকন গলায় বলল, আমি একজন জিন, আমার নাম কাপসিয়া। ফকির সাহেব বললেন, তুই নীরব নামের এই ছেলেটিকে কেন কষ্ট দিচ্ছিস? জিন বলল, আমি এনাকে কোনো কষ্ট দেইনি, আমি তার ওপর আসর করা জিন নই। তখন ফকির বলল, তাহলে আমার ডাকে তুই সাড়া দিলি কেন? জিন বলল, হুজুর, আমি আসরের নামাজ এই বাড়ির পেছনে থাকা মসজিদে আদায় করে এই বাড়ির ওপর দিয়ে যাচ্ছিলাম।
আপনার আহ্বানের সুপারিশে আমি সাড়া দিতে বাধ্য হই। তাহলে বল, এই ছেলেটির ওপর কে আসর করেছে, কেন করল, এর প্রতিকার কি? জিন বলল, ছেলেটিকে আমার সামনে পা বিছিয়ে বসানো হোক। নীরবকে বসানো হলো। তুরাশির ওপর সওয়ার হওয়া জিন নীরবের বাম পায়ের বৃদ্ধাঙ্গুল মুখে নিয়ে মৃদু কামড় দিয়ে চোখ বন্ধ করে থাকলো কিছুক্ষণ। এরপর বলল, এই ছেলের ওপরে খুব ভয়ানক এফনেত জিনের আসর হয়েছে। ছেলেটি মাদ্রাসা থেকে ফেরার পথে এফনেতের বহন করা একটা ফুল শুকেছিল, যেখানে এফনেত অবস্থান করছিল। এখানে একটা কথা বলে রাখি, এফনেত জিন মানুষের রক্ত খেতে পছন্দ করে, ফলে সে সব সময় একজন মানুষকে খুঁজতে থাকে যার দেহে সহজেই প্রবেশ করা যায়। আর এফনেত জিন নিজ থেকে কারো ওপর সওয়ার হতে পারে না, তাকে আহ্বান করলে সে আসে। যেহেতু নীরব ওই জবা ফুল শুকেছিল, তাই শ্বাস নেয়ার সঙ্গে এফনেত ওর দেহকে নিজের করে নিয়েছে। যাই হোক, জিনটি এবার নীরবের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনা বলে। নীরবের রক্ত চুষে যে ওকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এ কথাও বলে। এবার ফকির সাহেব ওই জিনের কাছে এর প্রতিকার জানতে চাইলে ওই জিন নিজে নীরবের মাথায় হাত রেখে কিছু পড়ে ফু দেয়। এরপর হাত মুষ্টি করে আকাশের দিকে নিয়ে আবার নিচে নামিয়ে আনতেই তার হাতে খেজুরের আঁটি চলে আসে। তা সে নীরবকে খেতে বলে। নীরব তা খেতেই বমি করে ফেলে, মোটামুটি রক্ত বমি বলা যায়। বমির সাথে ওর মুখ দিয়ে একটি তাজা ছোট্ট জবা ফুলও বেরিয়ে আসে, যা সত্যিই বিস্ময়কর। তার থেকেও বিস্ময়ের ঘটনা হচ্ছে, যখন জিন তার হাতে ওই জবা ফুল নিয়ে নিজের মাথায় চেপে ধরে, এরপর হাত সরিয়ে নিতেই জবা ফুলটি অদৃশ্য হয়ে যায়। এরপর জিনটি একটি সুই চাইল। সুই নিয়ে তা সম্পূর্ণ নীরবের পেটে ঢুকিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে কিছু কালো রক্ত নীরবের নাক দিয়ে গড়িয়ে বেরিয়ে আসে। কিন্তু নীরবের পেটে সুই ঢোকানোর পরেও পেটের কোথাও এতটুকু দাগ দেখা গেল না। এরপর জিন বলল, ছেলেটির শরীর বন্ধ করতে হবে, ছেলেটির নিজ বাড়িকেও বন্ধ করতে হবে, আর শারীরিক দুর্বলতার জন্য ডাক্তারের কাছে নিতে হবে। সাথে আমার কথাও বলল। আমার বাবা নীরবের চিকিৎসার জন্য কথা বলায় আমাকে যে হুমকি দিয়ে গেছে, তার জন্য আমাকেও শরীর বন্ধ করতে হবে। এরপর জিনটি বিদায় নিতে চাইল। ফকির সাহেব তাকে শুইয়ে দিয়ে মন্ত্রপুত পানি তার গায়ে ছিটিয়ে দিতেই তুলরাশি এক লাফে দাঁড়িয়ে গিয়ে আবার মাটিতে পড়ে গেল আর জ্ঞান হারিয়ে ফেলল। বোঝা গেল জিনটি চলে গেছে। কিছুক্ষণ পরে তুলরাশিও সংজ্ঞা ফিরে পান। ফকির সাহেব নীরবকে কিছু পানি পড়া ও তাবিজ দিয়ে চলে যান। এর পরদিন এসে ওদের পুরনো বাড়ির চারপাশে আজান দিয়ে বালি ভর্তি বোতল পুঁতে দেন আর 4টি লাল পতাকা লাগিয়ে দেন। পতাকার খুঁটির নিচে বড়শি, সুই ও একটি করে তাবিজ পুঁতে দিলেন। আমরা সবাই ভেবে নিলাম এই ঘটনার এখানেই শেষ। দুঃখের বিষয়, দুর্দিনের কেবল বীজ সেখানে পোতা হয়েছিল, কারণ সেদিন নীরবের পুরনো বাড়ি বন্ধ করার পর সন্ধ্যায় নীরবদের পুরনো বাড়ি ও নীরবের নানার বাড়িতে প্রচণ্ড জোরে ইটপাটকেল বৃষ্টি শুরু হয়। আমার বাবা ও আরও কিছু লোক শব্দ শুনে নীরবদের পুরনো বাড়ির কাছে গেলাম। গিয়ে দেখি বাড়ির চারপাশে যে 4টি লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই পতাকায় আগুন জ্বলছে। সে আগুন কেমন অন্যরকম। আগুনের শিখা ছিল সম্পূর্ণ সাদা, আর বাড়ির চারপাশে পুঁতে রাখা বালি ভর্তি বোতলগুলো বাইরে বেরিয়ে এসেছে। বোতলগুলো পুড়ে গলে গেছে। একটু পর ওই বাড়ির ভেতর থেকে প্রচণ্ড জোরে কোনো ছাগলের চিৎকার শোনা যায়। বাবা, আমরা দুজন লোক সাহস করে মই নিয়ে পাঁচিল টপকে বাড়ির ভেতরে গিয়ে দেখি একটি আস্ত ছাগল, কিন্তু তার গায়ের চামড়া কেউ জ্যান্ত ছিলে নিয়েছে। ছাগলটির গা থেকে রক্ত ঝরছিল, যা দেখার মতো নয়। এই বন্ধ প্রাচীর ঘেরা বাড়িতে একটি ছাগল আসতে পারে কিভাবে? আর কেই বা জ্যান্ত ছাগলের এই অবস্থা করেছে? কিছুক্ষণের মধ্যে ছাগলটি ছটফট করতে করতে আমাদের সামনেই মারা গেল। বাবা আমাদের সবার উদ্দেশ্যে শুধু একটি কথাই বলল, নজরুল নিজ হাতে মহাবিপদ ডেকে এনেছে, কিভাবে আমি তোমাদের বাঁচাবো? ওরা সবাই একত্রিত হয়েছে, কাউকে আর রেহাই দেবে না। কেউ যেন এই বাড়ির আশেপাশেও না আসে। সেদিন আমরা চলে আসলাম। এরপর কিছু কুকুরের শব্দ শুনলাম। আমরা কুকুরের কান্না শুনে দোয়া পড়ছিলাম। সকালবেলা আমাদের পোষা কুকুর মন্টুকে দেখলাম উঠোনে পড়ে আছে। মন্টুর 2টো কানই কাটা। আমাদের কুকুরটিও সেদিন সন্ধ্যায় মারা গেল।
বাবা আমাদের বাড়ির চারপাশে মোহন রেখা টানলেন। এরপর একটি করে গরুর মাথার খুলি আমাদের গেটের মুখে ঝুলিয়ে দিলেন। ওইদিকে নীরবের অবস্থাও ভালো না, একটু পরপরই হাই তুলছে, হাঁ করার সঙ্গে সঙ্গেই দুষ্টু জিন ওর দেহে ঢুকে যাচ্ছে। আর নীরব নিজেই নিজের মাথা, দেয়াল, গাছ বা শক্ত কিছুর সাথে আঘাত করছে, নিজের চুল নিজে টেনে ছিঁড়ছে। ওই দিন রাত 1:30টার দিকে আবার ইয়াসিন হুজুরকে ডাকা হলো। বাবাও গেলেন। আমিও বাবার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরলাম, কিন্তু বাবা কিছুতেই আমাকে নিলেন না। এর পরের ঘটনা বাবার মুখ থেকেই শোনা। ইয়াসিন হুজুর এসে নীরবের দেহে থাকা জিনটিকে বলল, তুই কি চাস? নীরবের মধ্যে থাকা জিনটি বলল, লাশ। নীরবের লাশ চাই। কেউ আমাদের আটকাতে পারবি না। আমার গোত্রের 50 জন এসেছি আমরা। তোর শক্তি থাকলে আমাদের কাছে সেটা কিছুই না। এবার ফকির সাহেব ঘর থেকে বের হয়ে নীরবকে মাটিতে বসালেন। এরপর ওর চারপাশে কাঁচি দিয়ে দাগ কেটে দিলেন। আর হুজুর তার সমস্ত শক্তি এক করে কবরের কাঁচা বাঁশের কঞ্চিতে ফোঁ দিলেন। এরপর ওই কঞ্চি দিয়ে মাটিতে দাগ দিলেন, তাতে আঘাত করতে লাগলেন। এতে নীরবের ওপর সওয়ার হওয়া জিন বিকট শব্দে চিৎকার করতে থাকলো। তারপরেও সে নীরবকে ছেড়ে যাবে না, সাফ জানিয়ে দিল। সে আরো বলল, এফনেত জিন যাকে ধ্বংস করবে বলে সিদ্ধান্ত নেয়, তাকে ধ্বংস না করে থামে না। আর এতে সে নিজের মৃত্যুরও পরোয়া করে না। হুজুরের আঘাতে যখন কাজ হচ্ছিল না, তখন হুজুর একটি বড় কাঁচের বোতল আনলেন। বোতলটি নীরবের সামনে রাখলেন। এরপর দোয়া পড়তে শুরু করলেন। নীরবের মুখে বোতলটি গুঁজে দিয়ে পিঠে মুষ্টিবদ্ধ হাতে আঘাত করলেন। মুহূর্তেই বোতলে থাকা সাদা পানি নীল বর্ণ ধারণ করল। এভাবে একে একে 50টি আঘাত করে 50টি জিনকেই ওই বোতলে বন্দি করে ফেললেন। এই সময় বোতলের পানি কালো বর্ণ ধারণ করল। এরপরে নীরব জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে নীরবকে সুস্থ মনে হতে থাকে। হুজুর একটি শিং মাছের রক্ত ও শকুনের পাখার দ্বারা তাবিজ লিখে মাদুলিতে ভরে নীরবের গলায় পরিয়ে দিলেন। এরপর আগেই ধরে রাখা চড়ুই পাখি জবাই করে ওইখানেই পুঁতে রাখা হয়। আর ওই বোতলটিকে একটি গোপনীয় স্থানে পুঁতে দেয়া হয়। এরপর তিনি বলেন, ভয় কেটে গেছে। সে রাতে সবাই খুশি মনেই ঘুমাতে যায়। সেদিন রাতটা ঠিকঠাক কাটলেও ভয় কাটল না। হুজুরকে ভুল প্রমাণ করে পরদিন আবার নীরব আগের মতো হয়ে গেল। আমরা শুনতে পেলাম সেদিন রাতে হুজুরের মেয়েকে একটি কালো অবয়ব এসে বিছানা থেকে তুলে আছড়ে মাটিতে ফেলে। হুজুরের স্ত্রী জ্বরে আক্রান্ত। হুজুরের মেয়ের কোমর ভেঙে গেছে। কেই অবস্থা করল? নীরব কেন আবার অসুস্থ, অস্বাভাবিক হলো? সকল জিনই তো বন্দি করা হয়েছিল। এর উত্তর পরে জানা যাবে। আমরা সকাল নীরবকে দেখতে যাই। নজরুল চাচা আমাদের সামনে ইয়াসিন হুজুরকে কল করে ডাকলেন, কিন্তু হুজুর আর আসবেন না বলে সাফ জানিয়ে দিলেন। বক্কর হুজুরকে ডাকা হলেও তিনিও মুখের ওপর না করে দিলেন। আমাদের পুরো পাড়ায় এক ধরনের ভীতি ছড়িয়ে পড়ল। মেয়েরা সন্ধ্যায় পড়তে বসলে সেই কালো অবয়ব এসে হাত টেনে ধরছে। কারো কারো বাড়িতে চুরি হচ্ছে, কারো ঘরের দরজা গায়েব হয়ে যাচ্ছে। আমাদের ছোট্ট পাড়ায় ভয়ের ত্রাস সৃষ্টি হলো। বাবা নীরবের হাতে দোয়া পড়ে ফু দিয়ে ওর কনিষ্ঠ আঙ্গুলটি চেপে ধরলেই একটি জিনের সঙ্গে কথা বলা যাচ্ছিল। জিনটি নিজের সম্পর্কে বা নীরবের সম্পর্কে কিছু বলছিল না, তবে আমাদের এলাকায় কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে এসব বলছিল। জিনটি বলে, এই পাড়ায় শত শত বছর ধরে 2 ভাই ছিল যারা ছিল চোর জিন। এরা ছিল পিশাচ। একদিন একটি লোক বাজার থেকে ফেরার সময় তার স্ত্রীর জন্য কিছু গয়না নিয়ে এসেছিল। লোকটির হাতে ছিল স্বর্ণের আংটি। ওই চোর 2 ভাই ওই আংটির মধ্যে লুকিয়ে থাকে আর ওই ব্যক্তির সকল সোনা চুরি করে। পরবর্তীতে ওই ব্যক্তি রাগান্বিত হয়ে একজন ফকিরের সহায়তায় ওই চোর 2 ভাইকে ওই আংটির মধ্যেই বন্দি করে রাখে আর আংটিটি পুকুরে ফেলে দেয়। কিছুদিন হলো একজন ফকির তার মকবুল জিনের মাধ্যমে ওই আংটি পুকুর থেকে তুলে ওই 2 ভাইকে মুক্ত করে, যারা বহুদিন পর ছাড়া পেয়ে আবার চুরি করতে থাকে। এই জন্যই এলাকায় এত চুরি হচ্ছে। এভাবে আরও কিছুদিন কেটে যায়। নীরবের সুস্থতা আসে না। একদিন হঠাৎ নজরুল চাচার চাচা শ্বশুর সামাদ দাদু মারা যান। তিনি কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। তাকে মাটি দিয়ে মৌলবীদের দিয়ে মিলাদ পড়ানো হয়। তাই নীরবদের বাড়িতে সবাই
চলে যায়। শুধু নীরবের মা বাড়িতে থাকে। নীরবের মা বাড়িতে নিজের জন্য রান্না করবেন ভেবে কলপাড়ে মাছ ধুতে যান। হঠাৎ তিনি লক্ষ্য করেন কলপাড়ের একটু সামনে জঙ্গলে কেমন একটা শব্দ হচ্ছে। এই সময় তিনি দেখেন একজন মহিলা যে হুবহু তারই মতো দেখতে চাচির একটা হাত ধরে বলছে, তোর ছেলেকে নিয়েই যাব। চাচি এটা দেখে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজন এসে চাচিকে কলপাড়ে পড়ে থাকতে দেখেন। পরদিন অন্য একজন খুব বড় ফকিরের কাছে যান নজরুল চাচা নীরব আর চাচিকে নিয়ে। ফকির চাচাকে বলেন, তোমরা চলে যাও, এখন এসে কোনো লাভ হবে না, তোমাদের পরিবারের একজনকে মরতেই হবে। ফকিরের কাছ থেকে এমন কথা শুনে নজরুল চাচা হাওমাও করে কাঁদতে শুরু করেন। ফকিরের পায়ে পড়ে যান। ফকির তাকে ভেতরে ডাকে। এরপর বলে, তোমার পরিবারের ওপর একজন মাহার ফকির শক্ত কালো জাদু করেছে। একজন কারিন জিনকে তোমার পরিবারকে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছে। সেই কারিন জিন আর কেউ নয়, তোমার চাচা শ্বশুরের দেহে থাকা সেই জিন। নজরুল চাচার চাচা শ্বশুর এমনিতেই মৃত্যু পথযাত্রী ছিলেন। তার উপর তাবিজ করে তার মৃত্যু নিশ্চিত করে তার দেহকে শয়তানের উদ্দেশ্যে দেয়া হয়েছে। যা হোক, ফকির আরও বলেন, তোমার পরিবারের ওপর মারণ বান মারা হয়েছে। ওরা একজনকে না মেরে ক্ষান্ত হবে না। প্রথমে তোমার ছেলের চিকিৎসার জন্য যে ফকির ডেকেছিলে সে আসতে সময় চায়, কিন্তু তোমরা তাকে বাদ দেয়ায় সে অপমান বোধ করেছে। তাই সে রেগে গিয়ে তোমাদের ওপরে মারণ বান মেরেছে। যখন তোমার ছেলেকে প্রথম চিকিৎসা দেয়া হয়, তোমার পুরনো বাড়ি বন্ধ করা হয়, তখন ওই ফকির তার মকবুল জিনের মাধ্যমে বাড়িটিকে আবার মুক্ত করে। যখন দ্বিতীয় চিকিৎসার সময় সকল জিনকে বন্দী করা হয়, তখন সে তোমার এলাকায় যত শয়তানের অনুসারী বদ জিন আছে তাদেরকে জ্যান্ত ছাগল ও একজন মানুষকে বলি দিয়ে তৃপ্ত করে, আর তোমার মৃত মায়ের দেহে পূর্বে থাকা কারিন জিনকে প্রেরণ করে। এর একমাত্র প্রতিকার সেই করতে পারবে যে এই বান মেরেছে। তোমরা তার কাছে গিয়ে ক্ষমা চাও। এরপর নজরুল চাচা আর ওই ফকির যাকে প্রথম ডেকেছিল সেই বক্কর ফকিরের কাছে যান। তার কাছে মাফ নিয়ে তাকে এই বান কাটানোর জন্য রাজি করান। তিনি তাদের বলেন, তোমাদের পরিবারের একজনের দেহ ওই শয়তান জিনদের দিয়ে দিতে হবে, তবেই এর সমাধান হবে। তোমার মৃত মায়ের দেহটা দান করাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ তিনি এমনিতেই মৃত। কিন্তু নজরুল চাচা এতে রাজি হচ্ছিলেন না। হাজার হলেও মায়ের দেহ কি কেউ শয়তানকে খাদ্য হিসেবে দেয়? কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না। তখন নজরুল চাচা কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে আসেন আর বলেন, আপনারা যা ভালো মনে করেন তাই করুন। নজরুল চাচার সম্মতি পেয়ে বক্কর ফকির তার মায়ের মৃতদেহকে দান করে দেয়। এই ঘটনার 4 দিন পরে নীরবদের পুরনো বাড়িতে একটি কঙ্কালের টুকরো দেখেন নূরজাহান আপা। তখন আমরা বুঝতে পারি এটা আর কেউ না, নীরবের দাদির দেহের অংশ। পরে সব হাড়গোড় তার কবরেই পুঁতে রাখা হয়। এদিকে নীরব সুস্থ হয়, পরিবার নিয়ে সে ঢাকায় থাকে। নীরব এখন কোরআনের হাফেজ। তো রাসেল ভাই, এই ছিল আমার সত্য ঘটনা। ঘটনাটি সিলেক্টেড হলে দয়া করে আমাকে জানাবেন। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ শেয়ার করব। আর শ্রোতা বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো জানাবেন, কেননা এটি একদম সত্য ঘটনা। কেউ আমাদের ভৌতিক গ্রাম ভিজিট করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা খুশি হব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন।
আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অচিনপুরে। আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। অচিনপুর সহ আপনার পছন্দের সব কন্টেন্ট ইউটিউবে আনলিমিটেড স্ট্রিম করতে পারবেন এয়ারটেলের বেস্ট স্ট্রিমিং প্যাকে। 179 টাকায় 30 দিন আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*179# এই নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি বরাবরের মতো ভালো আছেন। আপনাকেও আপনার টিম মেম্বারদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও ভালোবাসা এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি বলছিলাম ইয়াকুব ফকির, পাঁচরুখি, 2500 নারায়ণগঞ্জ, বর্তমান লোকেশন মালদ্বীপ থেকে। এর আগেও আমি আপনাকে ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে সিলেক্টেড হয়নি, তাই আজকে আবারও পাঠাচ্ছি। ঘটনাটি অনেক আগে একবার শুনেছিলাম, কিন্তু যেহেতু ভেবেছি ঘটনাটি আপনাকে শেয়ার করব, তাই আরও একবার চাচার কাছ থেকে ঘটনার ব্যাপারে বিস্তারিত শুনে নেই। ঘটনাটি 1978 সালের। চাচার বাবার নাম ছিল আক্কাস আলী। তিনি ছিলেন একজন কবিরাজ। তিনি সেই সময়ে অনেক পরিচিত কবিরাজ ছিলেন। অনেক দূর পর্যন্ত ওনার নাম ডাক ছিল। অনেক জিনকে শায়েস্তা করেছেন, অনেক মানুষকে সুস্থ করেছেন। তাই কিছু জিন সবসময় তার কাছে প্রতিশোধ নেয়ার চেষ্টা করত। তিনি কবিরাজ হলেও তার মূল পেশা ছিল কৃষিকাজ, তাই তিনি চাষাবাদ করে খেতেন। আর তার এই কাজে সহযোগিতা করত তার 2 ছেলে, দিলবাহার আর গুলবাহার। আগের সময়ে মানুষদের নাম যেমন হয় আর কি। দিলবাহারের বয়স ছিল 15 আর গুলবাহারের বয়স ছিল 10। আক্কাস আলী একদিন তার 2 ছেলেকে বলেন তাদের ধান ক্ষেতের পাশের পুকুর বা ছোট ডোবা থেকে পানি সেচে সেই জমি চাষ করতে হবে। বৃষ্টি কম এবার, তাই পুকুর থেকে পানি সেচ করে ধান চাষ করতে হবে। আর তাছাড়া পুকুরটা শুকিয়ে গেলেও মাছ ধরা যাবে। তাই তারা সিদ্ধান্ত নেন পরের দিন ভোরবেলা তারা পানি সেচতে আসবেন এবং রাতে আক্কাস আলী ছেলেদের বলে দেন ভোরবেলা যেন তাকে ডেকে দেওয়া হয়। তাদের 2টি ঘর, একটি ঘরে আক্কাস আলী ও তার স্ত্রী থাকতো, আরেকটি ঘরে তার 2 ছেলে থাকতো। আক্কাস আলীর ঘর থেকে কিছুটা দূরে তাদের ঘর। তৎকালীন জায়গা না থাকার কারণে কিছুটা দূরের জায়গা কিনে ছেলেদের জন্য ঘর বানিয়ে দেন আক্কাস আলী। যথারীতি সবাই যার যার মতো ঘুমিয়ে পড়ে, কিন্তু ঠিক গভীর রাতে আক্কাস আলীকে কে যেন ডাকে। তিনি প্রথমে তা স্পষ্টভাবে বুঝতে পারেননি, পরে বুঝতে পারলেন এটা তার বড় ছেলে দিলবাহারের কণ্ঠস্বর। তখন তিনি কিছু না ভেবে বিছানা থেকে উঠে বাইরে বের হন। ঘরের দরজা খুলে বাইরে তাকিয়ে দেখেন ঘরের দরজা থেকে অনেকটা দূরে দিলবাহার দাঁড়িয়ে। হালকা চাঁদের আলোয় অস্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি ঘর থেকে বের হওয়ার পর তার ছেলে বলেন, আব্বা চলেন, ভোর হয়ে আসছে, এখন চলেন, না হলে দেরি হয়ে যাবে। এখানে একটা কথা উল্লেখ করে রাখি যে সে সময় ঘড়ি বা মাইক এসব ছিল না। সময় দেখে আজানের সময় বুঝে নিতে হবে, ভোর হয়েছে কিনা সেটাও সময় দেখেই বুঝে নিতে হবে। এমনই সময়ে রাতের আকাশ পরিষ্কার থাকার কারণে সহজে তিনি বুঝতেও পারলেন না কিছু। তিনি বললেন, কিরে তুই একা কেন? গুলবাহার কোথায়? আব্বা, আমি গুলবাহারকে বলেছি আসার জন্য, কিন্তু সে বলছে সে নাকি আরো কিছুক্ষণ ঘুমাবে। আমি তাকে বলে এসেছি কিছুক্ষণ পরে সে যেন চলে যায়। ও ছোট মানুষ, ঘুমা কিছুক্ষণ। তিনি ছেলের কথায় সায় দিয়ে বলেন, আচ্ছা চলো, হ্যারিকেন, কোদাল, পলি, পেঁচা, ছেনি এগুলো নাও সঙ্গে। তখন ওনার ছেলে বলেন, ভোর হয়ে গেছে আব্বা, এসব লাগবে কেন? আপনি কোদাল নিয়ে চলুন তো। তখন আক্কাস আলী বলেন, এগুলো দরকার আছে, এগুলো নাও। আক্কাস আলীর কথায় তার ছেলে রাগ করে বলেন, না আমি নিতে পারবো না, আপনিই নিয়ে আসেন। তখন আক্কাস আলীর মনে একটু খটকা লাগে এবং মনে মনে তিনি অনেক কষ্টও পান ছেলের এমন আচরণে। এটা আমার ছেলে যদি হতো তাহলে এমন আচরণ করতো না। এখানে উল্লেখ করার মতো একটি বিষয় হচ্ছে তার ছেলেরা অত্যন্ত ধার্মিক এবং মিশুক প্রকৃতির এবং তাকে বেশ সম্মান করত। তিনি এসব ভেবে ওই সব জিনিসগুলো নিয়ে রওনা দেন। এদিকে আক্কাস আলীর থেকে কিছুটা আগে আগে তার ছেলে পথ চলতে থাকে। ছেলে তখন তাকে আবারও বলে, এসব নিয়ে আসার কোনো দরকার ছিল না, অযথাই কষ্ট করলেন। সমস্যা নাই, চলো, দরকার পড়তেও পারে। একসময় তারা হাঁটতে হাঁটতে সেই পুকুর পাড়ে চলে আসে। দুজনেই কাজে লেগে পড়ে। এদিকে জিনের ব্যবহারে আক্কাস আলী যে বুঝতে পেরেছে এটি তার ছেলে নয়,
জিন সেটা বুঝতে পারে না। আক্কাস আলী তার পাশে পলি রেখে পেঁচা মাটিতে গেড়ে তার সাথে হারিকেন বেঁধে দেয়। এরপর তারা কাজ শুরু করে। পানি সেচের মাঝে মাঝে সেই জিনটি তার পাশের দড়ি ধরে টান দেয় আক্কাস আলীকে পানিতে ফেলে দেওয়ার জন্য। আক্কাস আলী সেটা বুঝতে পেরে শক্তভাবে ছেনি টানে। এভাবে অনেকক্ষণ পানি সেচের পর পুকুরের পানি কমে আসে, আর আক্কাস আলী পানির নালা পরিষ্কার করার কথা বলে সেই জিনকে কৌশলে একটা দাগের মধ্যে বন্দি করে ফেলেন। তখন সেই জিনের কাছে সব পরিষ্কার হয়ে যায়। সে আজকে কেমন বিপদে পড়েছে। সেই জিন তখন আক্কাস আলীর কাছে ক্ষমা চায়, মাফ চায়, কিন্তু আক্কাস আলী তাকে ছেড়ে দেননি। তিনি জিনকে তার সাথে পুকুর শুকানো পর্যন্ত পানি সেচতে বলেন। উপায় না পেয়ে সেই জিনটি তার কথা মতো কাজ করতে থাকে। যখন সত্যি সত্যি ভোরবেলা পার হয়ে সকাল শুরু হয়, তখন সেই জিনটার আরও চিল্লাচিল্লি শুরু হয়, কারণ তারা দিনের আলো সহ্য করতে পারে না। অনেক অনুরোধ করে, আমাকে ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। আক্কাস আলী কোনো কথাই শোনে না। সে বলে, তোকে ছেড়ে দিলে তুই পরে আমার ক্ষতি করবি, তোকে ছেড়ে দেয়া যাবে না। আমি আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি করব না, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমারও পরিবার আছে। তারপরও আক্কাস আলী তার কথা শোনে না। এদিকে পুকুর শুকানো শেষ হয়ে গেছে, সকালও হতে যাচ্ছে। আক্কাস আলী তখন জিনকে পেঁচা তুলে তার শরীরে আঘাত করে, আর সাথে সাথে জিনটা একটা কাঠের টুকরো হয়ে যায়। এদিকে সকাল হয়ে যাওয়ায় আক্কাস আলীর ছেলেরাও চলে আসে। এসে আক্কাস আলীকে জিজ্ঞেস করেন, এই কাঠ কিসের? তখন আক্কাস আলী বলেন, কিছু না, এমনি একটা কাঠ। এরপর তারা সবাই পুকুরে মাছ ধরে এবং ওই কাঠ আর বাকি সবকিছু নিয়ে বাড়ি চলে যায়। এরপর পরিবারের কাছে উক্ত ঘটনা জানালে প্রতিবেশীদের মাঝেও খবরটা ছড়িয়ে পড়ে। এমনকি আশেপাশের গ্রাম থেকেও সেই জিনকে সে সবাই দেখতে চায়। আক্কাস আলী তখন সবার সামনে সেই জিন মানে কাঠের টুকরোকে আগুনে পুড়িয়ে ফেলার জন্য প্রস্তুতি নেয়। তখনও নাকি সেই কাঠের ভেতর থেকে আওয়াজ আসছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই জিনকে আগুনে তিনি পুড়িয়ে ফেলেন। এই ঘটনা আশেপাশের প্রায় অনেক গ্রামের মানুষ স্বচক্ষে দেখেছিলেন। আমার বাবাও দেখেন। তখন আমার বাবার বয়স ছিল 10 বছর। আমি এই ঘটনাটা আমার চাচার সূত্রে জেনেছি। আগের সময় নাকি এমন অনেক ঘটনা ঘটত, যেমন তারা যদি কোনো দিনের বেলায় কোনো জায়গায় মাছ ধরার পরিকল্পনা করত, তাহলে রাতের বেলায় তাদের মধ্যে কারো রূপ ধারণ করে জিনেরা এসে ডাকাডাকি করত। তো এই ছিল ঘটনা, পুরোপুরি বাস্তব সত্য একটি ঘটনার সাক্ষী আমি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা আজকের মতো এখন যে ঘটনাগুলোতে যাব, সেই ঘটনাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন বা কখনো শুনেননি বা বারবার শুনতে চাইবেন এমন কিছু ঘটনায়। চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুনে আসি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অচিনপুরে। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি স্কুল লাইফ থেকে ভূত FM শুনে আসছি, আর এখন ভূত.com শুনি। আমার জীবনে ঘটে যাওয়া 3টি ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমার বাসা চট্টগ্রাম জেলার চাঁদগাঁও বদ্দারহাট এলাকায়। আমি একজন BCS এর ছাত্রী। আমি মহসিন কলেজে পড়ি। আমি আমার নাম উল্লেখ করছি না, কেননা আমার আশেপাশের অনেকেই আমাকে কম বেশি চেনেন। আমার ছদ্মনাম মেহেরিমা। শুরু করছি আমার প্রথম ঘটনা। দ্বিতীয় তৃতীয় ঘটনাটি আমি পরবর্তী সময়ে পাঠানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন ক্লাস 9-এ পড়ি।
সালটা ছিল 2016। প্রথমেই বলে রাখি, আমার বাসার বর্ণনা, স্কুল থেকে আমার বাসার দূরত্ব 7 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। তবুও মাঝে মাঝে আমরা রিক্সা চড়ে যাতায়াত করি যদি দেরি হয়ে যায় তখন। বাসার থেকে বের হতেই একটি কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আর একটি কিন্ডারগার্টেন স্কুল। সোজা পথ ধরে হেঁটে আসলেই মেইন রোডে আমাদের স্কুল কলেজ পড়ে। এমনই একদিন স্কুল ছুটির পর আমি একা বাসায় আসছিলাম, কেননা আজকে আমার বান্ধবী স্কুলে আসেনি, সেও আমার সাথে একই পথ দিয়ে যাতায়াত করে। স্কুল ছুটি হয় 4টায়, আর আমাদের বোরখা পরে হিজাব করে বের হতে সময় লাগে বেশ কিছুক্ষণ, অর্থাৎ 4:20। আমি সেদিন স্কুল থেকে একা বাসায় আসছিলাম। পথটা ছিল একদম নির্জন। দুপুরবেলায় তেমন একটা লোকজনের হাঁটা চলা ছিল না। আমি মাঝপথে এসে হঠাৎ প্রচুর ঠান্ডা অনুভব করি, কিন্তু তখন ছিল গ্রীষ্মকাল, বাইরে প্রচুর গরম। আমারও গরম লাগছিল, কিন্তু হঠাৎ কি যে একটা শীতল হাওয়া এসে আমার পুরো শরীর ঠান্ডা করে দিল। আমি একটু তাড়াতাড়ি করে হেঁটে বাসায় আসলাম। আমার বাবা মা সবাই চাকরিজীবী, তাই বাসায় সারাদিন আমি একাই থাকি। তারপর আমি বাসায় এসে আর গোসল করতে পারলাম না, কারণ আমি ঠান্ডায় একদম বরফের মতো জমে যাচ্ছিলাম। আমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম কম্বল গায়ে দিয়ে। এমনই সময় আমার আবার গরম লাগছিল, তাই আমি কম্বল সরিয়ে রেখে দিলাম। চোখ বন্ধ করে আমি শুয়েছিলাম। চোখ বন্ধ অবস্থায় আমার মনে হলো কেউ যেন আমার সামনে দাঁড়িয়ে আছে আর নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। তখন আমার মনে ভয় কাজ করছিল। আমি চোখ খুলছিলাম না। এভাবে 2-3 মিনিট চলে গেল। তারপর আমি একটু করে চোখ খুলে দেখার চেষ্টা করছিলাম আমার সামনে কে আছে, কিন্তু আমি চোখ খুলে দেখি সবটা অন্ধকার। এরপর আমি সম্পূর্ণভাবে চোখ মেলে তাকিয়ে দেখি আসলে সবকিছুই অন্ধকার হয়ে আছে। কিন্তু তখন তো আনুমানিক 5টা বাজবে বা তারও কম সময়। এত তাড়াতাড়ি গ্রীষ্মকালে অন্ধকার হয়ে যায় না। তাহলে তখন আমি বুঝতে পারলাম আসলে আমি আমার চোখের দৃষ্টি পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছি। তখন আমি চিৎকার করছি সাহায্যের জন্য, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দেয়নি। দিবেই বা কেন? বাসায় তো আমি একা। তখন আমি অনুভব করি কেউ একজন আবারও আমার চারপাশে ঘোরাফেরা করছে, আর কি সব ভাষায় যেন ফিসফিস করে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, কে আছেন বাসায়? কে? আমার সামনে আসুন, আমার কোনো ক্ষতি করবেন না, আমি একজন নামাজ কালামি মেয়ে। আমার কেন যেন মনে হচ্ছিল আমার সাথে খুবই খারাপ একটা কিছু হতে চলেছে। তখন আমি কান্না করতে লাগলাম, আর যত সব দোয়া কালাম পারি সব পড়তে আরম্ভ করলাম, আর সকল নবী রসুল আউলিয়াদের নাম ধরে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। এভাবে আমি দীর্ঘ সময় ধরে সাহায্য চাইতে চাইতে কাঁদতে লাগলাম। তখনই হঠাৎ মা আমাকে ডাক দিয়ে বলে, কিরে, সকাল 9টা বাজে, স্কুলে যাবি না? আমি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসি। তাহলে এতক্ষণ যাচ্ছিল তার সবই স্বপ্ন? তবু আমার মনের মাঝে ভয় কাজ করছিল। ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু না, তা হয়নি। নাস্তা করার সময় ছিল না, কারণ আমি অলরেডি দেরি করে ফেলেছি। 10টায় স্কুল। পরে আমি রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তখনই দেখি আমার বাসার নিচে পার্কিংয়ে একটি কুচকুচে কালো বিড়াল দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমি বিড়ালটির তাকানো দেখে কেন জানি ভয় পাচ্ছিলাম। যদিও আমি বিড়াল খুব পছন্দ করি, তবে ভয় কেন পাচ্ছিলাম? আমি সব চিন্তা না করে স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে আমি যখন ওয়াশরুমের দিকে যাই তখন দেখি ওয়াশরুমের পাশে সেই কালো কুচকুচে বিড়ালটি আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি ভয়ে দৌড়ে ক্লাসরুমে চলে গেলাম। এরপর টিফিন ছুটি হলে আমি আমার বান্ধবীর সাথে রাতের স্বপ্নের বিষয়ে আলাপ করি। তারা বলে, এগুলো কিছু নয়, জাস্ট একটা বাজে স্বপ্ন ছিল, ভুলে যাচ্ছে সব। আমি তাদের কথা বিশ্বাস করলাম। ঠিক সেদিন স্কুল থেকে আসার পথে আমার সাথে আবারও সেই সেম ঘটনা। আবারও বাসায় আসলে একই ঘটনা ঘটে। সকালে মায়ের আবার সেই একই ডাক, কিরে স্কুলে যাবি না? পুনরায় স্কুলে গেলে আবারও সেই একই ঘটনা ঘটে আমার সাথে। একদিন আমি বাসায় ওয়াশরুমে যাওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলি। চোখ খুললে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার হাতে স্যালাইন লাগানো। ডিউটি ডাক্তার এসে আমাকে চেক করে বলল, সব কিছু ঠিক হয়ে যাবে, সময় মতো খাওয়া দাওয়া করবে। পাশে আমার মা আর ভাইয়া ছিল। ভাইয়া আমাকে বলছে, কিরে
সারাদিন তো বাসায় কেউ থাকতে পারি না, কাজের জন্য বাইরে থাকা লাগে। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না কেন? এখন দেখ কি অবস্থা হয়েছে তোর। পাশে দাঁড়িয়ে মা কাঁদছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমার নিজের শরীরটা খুব হালকা মনে হচ্ছিল। মাকে জিজ্ঞেস করলাম, আমার কি হয়েছে আম্মু? মা কেঁদে কেঁদে বলল, তোমার 1 সপ্তাহ ধরে ভাইরাস জ্বর, খাওয়া দাওয়া করছো না, তোমার স্কুলে মডেল টেস্ট পরীক্ষা চলছে, সেটাও তুমি দিতে পারছো না। মায়ের কথা শুনে আমি রীতিমতো অবাক। আমি মাকে বললাম, আম্মু, আমি তো গতদিনও স্কুলে গিয়েছি, এসব তুমি কি বলছো? মা বলল, তুমি স্কুলে যাও না আজ 8 দিন হলো, 7 দিন ধরে তোমার ভাইরাস জ্বর। তুমি হয়তো জ্বরের ঘরে সব ভুলভাল দেখেছ। পরে আমি আমার মাকে আমার স্বপ্নের কথা বললে তিনি আমাকে জানান, এসব আমি শুধু স্বপ্ন দেখেছি আর কিছুই না। বাসায় যাওয়ার পর আমি অজু করে কোরআন শরীফ নিয়ে সেখান থেকে কিছু আরবি দোয়ার নকশা লিখে নিজেই তাবিজ বানিয়ে সাথে করে নিয়েছি। এরপর থেকে আর স্বপ্ন দেখিনি। তবে বর্তমানে আমি কিছুদিন আগে আরেকটি সমস্যা থেকে রক্ষা পেয়েছি, সেটি অন্য একদিন লিখে পাঠাবো। আমার কাছে আরও 2টি ঘটনা আছে যা 100% সত্য ঘটনা। আমার এই গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। আর আমার এই ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে আমি পরবর্তীতে আরও 2টি ঘটনা লেখার চেষ্টা করব। আমি চট্টগ্রামের একজন মেয়ে, তাই স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব হচ্ছে না। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ রাসেল ভাইয়া, আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি শুনেছেন। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই একই সাথে ঘটনাটি শোনার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অচিনপুরে। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। জানি আপনি সবসময় ভালো থাকেন আর ভালোর দলেই থাকেন, তাই আর বললাম না আমি ভালো নেই। কেন ভালো নেই ঘটনা শুনলে বুঝতে পারবেন। শুরু করার আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি অপ্রত্যাশিত ভুলের কারণে। আমি এই প্রথম ভূত.com-এ ঘটনা পাঠাচ্ছি। সঙ্গত কারণে স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না, তাই আমি চাই আপনি ঘটনাটি পড়ে শোনান। আমার নাম আদি, পেশায় আমি একজন প্রোগ্রামার। আমি প্রায় অনেক বছর ধরে সৌদি আরবের কোনো একটা কোম্পানিতে কর্মরত আছি। আমি ভূত FM শুরু থেকেই শুনে আসছি, আর আমার খুব পছন্দের একটা শো ছিল এটা। এখন বেশিরভাগ সময় আমি ইউটিউবে আপনাদের শো শুনি, মাঝে মাঝে স্বাধীন মিউজিক অ্যাপে লাইভও শুনি। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়ার সদরে কোনো এক জায়গায়। ব্যক্তিগত কারণে নাম না বলতে পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। যে ঘটনা বলছি সেটা আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। সালটি ছিল 2010। তখন আমি 9ম শ্রেণীর একজন ছাত্র ছিলাম। বাবা মায়ের একমাত্র ছেলে হওয়ার কারণে আমার আম্মু সবসময় আমাকে চোখে চোখে রাখতেন। গ্রামের মানুষেরা বিশ্বাস করেন এক মায়ের এক ছেলেদের সাথে নাকি খারাপ কিছু ও ভৌতিক কিছু বেশি হয়, আর তাদের বিপদ আপদ নাকি খুব বেশি থাকে। সেজন্যই যেভাবেই হোক মাগরিবের আগে আমাকে বাসায় থাকার নির্দেশনা দেওয়া হয় ঘর থেকে। কিন্তু সেটি ছিল 8ম শ্রেণী পর্যন্ত। আমার একটি মেয়ের সাথে সম্পর্ক হয় 9ম শ্রেণীতে ওঠার পর। 9ম শ্রেণীতে ওঠার পর আমি একদমই পাল্টে গিয়েছিলাম। কারো কথা শুনতাম না, রাত দিন শুধু বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করতাম। এমন একদিন হঠাৎ আমার বন্ধু সানি আমাকে বলল, হায় তোর গার্লফ্রেন্ডের বাসার দিক থেকে ঘুরে আসি। নতুন সম্পর্ক হওয়ার ফলে আমিও মানা করিনি, সময়টার দিকেও খেয়াল করিনি।
তখন ছিল রাত 12টা বা 12:30। আমাদের বাসা থেকে ওদের বাসার দূরত্ব বেশি ছিল না, তাই এত কিছু চিন্তা করিনি। হাঁটতে লাগলাম তাদের বাসার উদ্দেশ্যে। তাদের বাসার আশেপাশের একটু বর্ণনা দিচ্ছি। বাসার রাস্তায় যাওয়ার পথে একটি পুকুর আছে, তার সাথে একটা বড় বাঁশঝাড়। যখন ওদের বাসার খুব কাছাকাছি ছিলাম, আমি তখন বন্ধু সানিকে বললাম, সামনে একটু দাঁড়া, দেখ কেউ আসে কিনা। সে পুকুরের একপাশে রাস্তায় দাঁড়িয়েছিল। আমি বাঁশঝাড়ের নিচ দিয়ে তাদের বাসার দিকে যাচ্ছিলাম। যখন আমি বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিলাম, তখন আমার শরীরটা কেমন যেন শিউরে উঠল, কিন্তু তেমন ভয় ভেতরে আসতে দেয়নি। হঠাৎ বাঁশঝাড়টা অতিক্রম করার পরে সামনে খুব ছোট একটা রাস্তা ছিল, দুই পাশে দেয়াল, তার এক পাশে কোনো একটা নারী মূর্তি দাঁড়িয়েছিল। প্রথমে যদিও ভয় লাগে, কিন্তু কেন জানি আমার হঠাৎ মনে হলো এইটা আমার গার্লফ্রেন্ড না তো। একটু কাছে গিয়ে আমি দেখলাম, হ্যাঁ, আসলেই আমার গার্লফ্রেন্ড। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে বাইরে কি? ভেতরে তখন ভয়ের চেয়ে রাগ কাজ করছিল বেশি, কারণ আজ স্কুল ছুটির পরে ওকে বলেছিলাম রাতে দেখা করতে আসব, কিন্তু ও আমাকে বলেছিল রাতে বের হওয়া সম্ভব না। রাগ নিয়ে তার কাছে গেলাম এবং বলতে লাগলাম, তুমি না বললে রাতে বের হতে পারবে না, কিন্তু এত রাতে তুমি বাইরে কি করছো? কোনো উত্তর পাইনি। আমি ওর হাত ধরলাম, আর সঙ্গে সঙ্গে আমার মনে হলো খুব গরম একটা কিছুর মধ্যে আমি যেন হাত দিলাম। ওর চেহারাটা ওড়না দিয়ে ঢাকা ছিল। আমি আবারও জানতে চাইলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। যেই আমি ওর ওড়না সরাতে যাব, আমার বন্ধু সানি পেছন থেকে আমাকে ডাক দিল এবং বলতে লাগলো, এতক্ষণ ধরে তুই এখানে একা একা কি করছিস, আর কার সাথে কথা বলছিস? আমি তার কথা শুনে বললাম, ইদানিং কি চোখে কম দেখিস? এই বলে যেই আমি আবার পেছন ফিরে তাকালাম, দেখি সেখানে কেউ নেই, ছিলও না। তখন আবার ভয়ে আমার বন্ধুর দিকে তাকাতে দেখলাম আমার বন্ধু ঠিক বাঁশঝাড়টার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল সে খুব ভয় পেয়েছে। তাকে কিছু বলার আগেই দিকবিদিক হারিয়ে দৌড়াতে শুরু করলো। আমি ওই দিকে না তাকিয়ে তার পেছন পেছন দৌড়াতে লাগলাম। সে তার বাসার গেটের সামনে গিয়ে অনেক জোরে একটা চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে আন্টি, মানে আমার বন্ধুর আম্মু, হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। ওনার পেছন পেছন আমার বন্ধুর আব্বু এবং তার বড় ভাই আসে এবং সবাই মিলে তাকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে যায়। তার জ্ঞান ফেরে পরের দিন সকালে। আন্টি, আঙ্কেল, ভাইয়া আমাকে অনেকবার জিজ্ঞেস করে কি হয়েছে। আমি বললাম, জানি না, হঠাৎ করে কি জন্য যেন ও আমাকে ফেলে দৌড়ে বাসার দিকে এসে পড়লো, আর এখানে এসে চিৎকার করে সেন্সলেস হয়ে গেল। অতঃপর সকালে যখন জ্ঞান ফেরে, আমি তাকে জিজ্ঞেস করলাম কালকে রাত্রের ঘটনা কি হয়েছিল, কালকে রাত্রে কেনই বা আমাকে একা ফেলে দৌড়ে বাসায় আসলো। তখন আমার ফ্রেন্ডের মুখে অনেকটা ভয় অনুভব করতে পারি। তারপর নির্ভয় দিয়ে বললাম, আমাকে বল, আমি আছি, যা হবার দুজন একসাথেই দেখব। তারপর আমার বন্ধু আমাকে যা বলল আমি আমার বন্ধুর মতো করেই বলছি। তুই যখন আমাকে একা রেখে ভেতরের দিকে যাচ্ছিলি, তখন কিছুক্ষণ পর আমার শরীর ঘেঁষে একটা গরম হাওয়া আমার পেছন দিক থেকে আসলো। আমি কেন যেন অনুভব করলাম যে বাতাসটা তোর দিকে যাচ্ছে। আমি সেটা পাত্তা দিচ্ছিলাম না, কারণ বাইরে হয়তোবা অনেক কিছু হয়, প্রাকৃতিক বাতাস হতে পারে। তার ঠিক 5-6 মিনিট পর আমি ফোনে ফেসবুক ব্রাউজ করছিলাম। হঠাৎ করে আমি অনুভব করি আমার কানে একটা মৃদু সুর ভাসছে। কেউ এসে বলছে, তোমার বন্ধুকে বাঁচাও। আমি চমকে উঠলাম, আর তখনই আমি তোর দিকে দৌড়ে আসলাম। ভয়ে তোকে দেখলাম তুই কার সাথে যেন কথা বলছিস, কিন্তু সেখানে কেউই ছিল না। আমি প্রথমে ভাবলাম তুই আমাকে ভয় দেখাচ্ছিস, কিন্তু যেই আমি বাঁশঝাড়ের দিকে তাকালাম, ভয়ে আমার কলিজার পানি যেন শুকিয়ে গেল। আমি দেখলাম ধবধবে সাদা পোশাক পরিহিত একটি নারী মূর্তি বাঁশঝাড়ে উল্টো হয়ে রক্তলাল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমি এক পাও নড়তে পারছিলাম না। তোকে বারবার বলতে চাচ্ছিলাম চলে আয়, চলে আয়, কিন্তু কিছুই করতে পারছিলাম না। আমার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গিয়েছিল। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। যেই মাত্র সেই নারী মূর্তি তার হাত ঠিক তোর দিকে বাড়াতে লাগলো, মনের ভেতর বল নিয়ে তোর হাত ধরে আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাতে তোর হাত আসেইনি। অতঃপর কিভাবে আমি বাড়ি ফিরে আসলাম আমার নিজেরই খেয়াল নেই। ভয় যেন আমার বন্ধুকে তখনও গ্রাস করে খাচ্ছিল।
তার চোখ তখনও পানিতে জলজল করছিল। ভয় আর আতঙ্ক দেখেছি আমি তার চোখে। আমি সব ঘটনা আন্টিকে জানালাম। উনি আমাদের একজন কবিরাজের কাছে নিয়ে যেতে চাইলেন, আমিও মানা করলাম না। তখন কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ একটি তাবিজ দিল আর বলল, বড় বাচ্চা বেঁচে গেছিস, এক মায়ের এক ছেলে হয়েও। তোর ওপর মুরব্বীদের দোয়া আছে সেজন্য। আন্টি জানতে চাইল যে সে কি ছিল। কবিরাজ বলল, সেটি একটি নারী জিন ছিল, যা কিনা তাকে খুব পছন্দ করে ফেলেছিল আর সাথে নিয়ে যেতে চেয়েছিল। এখানে আমার কথা বলা হচ্ছে। আন্টি বলল, সানি, ওর কোনো ক্ষতি হবে না তো? কবিরাজ বলল, ক্ষতি হবে না, তারপরেও সাবধানতার মার নেই। তাবিজ দিয়ে দিচ্ছি, এটা সাথে রাখতে বলবি। অতঃপর আমরা বাসায় চলে আসলাম। আমি আমার আম্মুকে কিছুই জানাইনি, কারণ আম্মু জানলে রক্ষা নেই। তারপর সমস্যা হয়নি তেমন। কি ভাবছেন ঘটনা শেষ? না, এটা সবে শুরু ছিল। এরকম কেটে গেল বছর খানেক। তারপর কলেজে ভর্তি হলাম। সবকিছু ঠিকঠাকই চলছিল। আমার রাত জাগার অভ্যাস ছিল, কারণ আমি প্রোগ্রামিং করতাম। সারা জিকে কোডিং করাই ছিল আমার নেশা। আমি ভূত এফএমের বড় ভক্ত ছিলাম। বাংলাদেশের একটা ওয়েবসাইট ছিল, সেখান থেকে আমি ভূত এফএমের এপিসোডগুলো ডাউনলোড করে হেডফোন দিয়ে শুনতাম আর কোডিং করতাম। আমরা প্রোগ্রামাররা যখন প্রোগ্রামিংয়ের মধ্যে একদম মগ্ন হয়ে যাই, তখন আশেপাশে কি হচ্ছে বা হয় তা মাথায় ঢোকে না। তেমনি একদিন রাতে প্রায় 2টার দিকে আমি কোডিং করছিলাম। হঠাৎ আমার কাঁধে একটি হাত অনুভব করি। কোডিং নিয়ে মগ্ন থাকার কারণে অতটা পাত্তা দেয়নি। ভাবলাম আম্মু হয়তো বা ডাকছে ঘুমানোর জন্য। কিন্তু হঠাৎ আমার মাথায় একটা কথা আসলো, বাসায় তো কেউ নেই। আম্মু তো নানু বাড়িতে গিয়েছে। চেয়ার থেকে সাথে সাথে লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। তাড়াতাড়ি রুমের লাইট জ্বালালাম। ভয়ে আমার আত্মা শুকিয়ে আসলো। আমি ভাবতে লাগলাম, এটা আমার মনের ভুল নয় তো? এমন সময় হঠাৎ আমার বাঁ হাতে খেয়াল করলাম আমার তাবিজটা আমার সাথে নেই। তখন আর বুঝতে বাকি রইল না যে এটি স্বাভাবিক কিছু নয়, আমার মনের ভুল হতে পারে না। এদিকে ভয়ে আমার কলিজা শুকিয়ে আসছিল। তখন কোনো সূরা বা দোয়া মনে পড়ছিল না। মুখ দিয়ে যা বের হচ্ছিল তাই পড়তে লাগলাম। তারপরেও যেন আমার ভয় কাটছিল না। আর ওই দিন হয়তোবা নিয়তিও আমার সাথে ছিল না। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তখন আমি ভাবতে লাগলাম, আজ হয়তোবা আমার শেষ রাত। পরিবেশ তখন খুব নিস্তব্ধ ছিল। আমার ঘরে একটা ওয়াল ক্লক ছিল। সেই ওয়াল ক্লকের টিকটিক শব্দটাও মনে হচ্ছিল খুব জোরে জোরে হচ্ছে। হঠাৎ বাইরে থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসলো। কণ্ঠটা ছিল এমন, আদি, হ্যাঁ আদি, আসো আসো এদিকে একবার। এরকম 3-4 বার শব্দটা হয়ে থেমে গেল। ভেতরে যেন প্রাণ ফেরার স্বপ্ন দেখা দিয়েছিল। কিন্তু তার কিছুক্ষণ পর মনে হচ্ছিল টিনের চালের উপর জোরে জোরে পা ঘষে ঘষে কেউ হাঁটছে। ওই দিক থেকে এই দিক, এই দিক থেকে ওই দিক। আমি একদম মূর্তির মতো সবকিছু সহ্য করছিলাম। আর যত দোয়া কালাম পারতাম সব পড়তে লাগলাম আর ফজরের আজানের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার দরজায় ধুপ করে একটা শব্দ হয় এবং সবকিছু থেমে যায়। মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক হয়ে গেছে। এই বলে যেই না বিছানায় শুতে গেলাম, আমি অনুভব করলাম আমি কোনো এক নরম লোমহর্ষক আর প্রচণ্ড গরম একটা কিছুর ওপরে হাত রাখলাম। সঙ্গে সঙ্গে একটা গরম হাত আমার হাতে খুব শক্ত করে চাপ দিয়ে ধরে আমাকে যেন মিলিয়ে নিয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। সজোরে চিৎকার করে জ্ঞান হারালাম। পরের দিন আমি দেখি আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে আছি আর আমার আম্মু কান্নায় ভেঙে পড়েছে। উঠে জানতে পারলাম পাশের বাসা থেকে আমার কাকা আমার চিৎকার শুনে আমার রুমে ঢুকে আমাকে অচেতন অবস্থায় পায় এবং সকাল হতেই আমার আম্মুকে খবর দিয়ে নিয়ে আসে। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো কি হয়েছিল। আমি সব কিছু খুলে বললাম। আমার আম্মু আমাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর পানি পড়া এবং একটি তাবিজ দেন আর আম্মুকে হুজুর বলেন, যাই হয়ে যাক এই তাবিজ হাতছাড়া করা যাবে না। আমাদের গ্রামে একটা কথা প্রচলন আছে, ঠিক মাগরিবের কিছুক্ষণ আগে ওই সময়টাকে বলে
3 সন্ধেবেলা, ওই সময়টায় যাতে আমি কোনোভাবে বাইরে না থাকি। তারপর অনেক দিন কিছু হয়নি, আমি বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে চলে আসলাম। মনে মনে ভাবছিলাম, এই বুঝি সবকিছু আমি পেছনে ছেড়ে এসেছি। সৌদি আরবে আসার পর প্রায় 1 বছর আমার সাথে কিছু হয়নি, কিন্তু 1 থেকে 1.5 বছর পর আবার শুরু হয় ওই ঘটনা। সবসময় নিজেকে খুব ভার ভার মনে হয়। আমি অবসর সময়ে ড্রাইভিং করি। আমি যখন ড্রাইভ করি তখন আমার কাছে মনে হয় আমার প্যাসেঞ্জার সিটে কেউ একজন বসে আছে, আমার পেছনের সিটে কেউ একজন বসে দেখছে আমাকে। সবসময় ফিল করি এখানেও আমার কাছে মনে হয় কেউ একজন আমার কানের কাছে ফিস ফিস করে এখনো বলে, আমার কাছে আসো, কাছে আসো আমার। আমি রুমের লাইট ছাড়া ঘুমাতে পারি না। একদিন ভুলবশত আমি রুমের লাইট অফ করে ঘুমাতে যাই। হঠাৎ মাঝরাতের দিকে আমার ঘুম ভাঙে। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি কালো একটা অবয়ব আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। তখন আমার সেই শৈশবকালের কথা মনে পড়ে যায়। রুমে এসি চলছিল, তারপরেও আমি ভয়ে ঘেমে একেবারে নিয়ে গিয়েছিলাম। আয়াতুল কুরসি পড়তে লাগলাম চোখ বন্ধ করে। ওই রাতে আর চোখ খুলিনি। এরকম অনেক রাতেই আমার সাথে এমন হয়। রাতে ওয়াশরুমে যেতে চাইলেও মনে হয় আমার পেছনে কেউ আসছে। আমি জানি না এইখানে আমার ঘটনার সাথে আমার শৈশবকালের মানে বাংলাদেশে থাকার সময় যে ঘটনা ঘটেছিল তার কোনো সম্পর্ক আছে কিনা। আমি আমার আম্মু আব্বুকে কিছু জানাইনি, কারণ আমরা প্রবাসীরা কোনোদিন বাংলাদেশের মা বাবাকে চিন্তা দিতে চাই না। শেষে একটা কথাই বলবো সবার কাছে, আমার জন্য দোয়া করবেন। আমার কাছে আরও অনেক ঘটনা আছে। কিছু আমার সাথে ঘটেছিল, আর কিছু আমার কলিগদের কাছ থেকে শোনা। প্রথমবার লিখছি, আজ আর নয়। যদি বেঁচে দেশে ফিরতে পারি অবশ্যই আপনাদের ঘটনা পাঠাবো। এই ছিল আমার জীবনের চলমান ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। প্লিজ আমাকে জানাবেন যদি সিলেক্টেড হয়। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি লেখায় ভুল ত্রুটির জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি ফাহিম। ঘটনাটি আমার বড় ভাই ও তার বন্ধুদের সাথে ঘটা। শুনুন তাদের মুখ থেকেই। ক্যাম্পিং আমার কাছে নেশার মতো। আমি যখনই সময় পাই বা মাঝে মধ্যে কাজের চাপে একটু ডাউন ফিল করি, তখন ব্যাকপ্যাকের সাথে তাঁবু নিয়ে বেরিয়ে পড়ি ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। ক্যাম্পিং যে আমার শুধু নেশা তা না, ক্যাম্পিং আমার মন মানসিকতা শান্ত রাখার একটা ঔষধ বটে। আর এই কারণেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি। সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জও এমন একটি জায়গা যেখানে শান্তির খোঁজে প্রায়শই যাওয়া হয় আমার। ক্যাম্পিং করতে গিয়ে এর আগে কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু গত 5 অক্টোবর আমি এবং আমার বন্ধু যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা আর দ্বিতীয়বার হতে চাই না। সেদিন আমাদের প্ল্যান ছিল বান্দরবান রুমা সার্কিটে যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে কয়েকজনের কারণে প্ল্যান চেঞ্জ হওয়ায় আমরা 4 জন মিলে সোনাইছড়ি ট্রেইলের উদ্দেশ্যে রওনা হই। ট্রেইলে পৌঁছানোর পর যথারীতি সবাই অনেক ক্লান্ত ছিলাম, কিন্তু যেহেতু আমি ট্রাভেলিংয়ের পাশাপাশি স্মৃতি ক্যামেরাবন্দি করতেও অনেক পছন্দ করি, তাই তাঁবু লাগিয়ে ঝর্ণার আশেপাশে ছবি তোলার জন্য নেমে পড়লাম। ঘটনার সময়টা তখন রাত 11টা কি 11:30 হয়তো। আমাদের 4 জনের মধ্যে 2 জনের তাঁবু ছিল ঝর্ণার একদম কাছে, আর আমার এবং আমার বন্ধু জয়ের তাঁবু ছিল ঝর্ণা থেকে একটু দূরে। তো আমি যাচ্ছিলাম রাতে ঝর্ণার কিছু ছবি তোলার জন্য, আর জয় আমাকে বলেছিল সে খুব টায়ার্ড, তাই কিছুক্ষণ সে রেস্ট নেবে।
আমি তাকে আর জোর না করে চলে গেলাম ঝর্ণার কাছাকাছি এবং সে তাঁবুতে ঢুকে গেল ঘুমাবে বলে। 15-20 মিনিট পর আমি একটা বিকট শব্দ শুনলাম। মনে হচ্ছিল আমাদের পাশেই বড় একটা পাহাড়ের অংশ ধসে পড়েছে। আমি হঠাৎ এমন শব্দ শোনাতে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। শব্দটা আসলেই বিকট ছিল এবং আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে যাই যে এটা কি শুনলাম। বন্ধুর চিৎকারে হুঁশ আসলো। সে আমাকে জিজ্ঞেস করলো, জলদি আয়, কি পড়েছে দেখ একটু। এমন জোরে আওয়াজ শুনলাম যে আমি তৎক্ষণাৎ দৌড়ে গেলাম তাদের কাছে। আশেপাশে ভালো করে লাইট দিয়ে চেক করলাম, কই কিছু তো নেই। কিন্তু এইমাত্র যে শব্দ শুনলাম, শব্দটা আমরা 4 জনই শুনেছিলাম, কিন্তু এমন শব্দ হওয়ার পেছনে কোনো কারণই খুঁজে পেলাম না আমরা। যাই হোক, বাদ দিলাম এই চিন্তা। সবাই ঝর্ণার পাশে চেরাগ জ্বালিয়ে বসলাম, আড্ডা দিলাম। আমার বন্ধু জয়ের চোখে ঘুম ততক্ষণে উধাও। রাত বাড়তে লাগলো। আমরা এবার শুরু করলাম খাবার দাবারের পালা। যেহেতু সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমাতে চাই রাত 2টার দিকে। কিছুক্ষণ পর শুরু হয় অন্য এক অদ্ভুত শব্দ। কোনো এক নাম না জানা প্রাণীর ডাকের মতো লাগছিল। প্রাণীর ডাক এই জন্যই বললাম কারণ আমরা সবাই কম বেশি বিভিন্ন প্রাণীর ডাকের সাথে পরিচিত। বন্ধুকে জিজ্ঞেস করলাম সেই ডাক শুনেছে কিনা। সে বলল, হ্যাঁ শুনলাম, আমার তো ইঁদুরের ডাক মনে হলো। সে এইটা বলে ব্যাপারটা এড়িয়ে গিয়েছিল। আসলে আমি জীবনে বহুবার জঙ্গলে ক্যাম্পিং করেছি। এই ট্রেইলের চেয়েও গভীর জঙ্গলে রাত কাটিয়েছি। বান্দরবানের বিভিন্ন পাহাড়ে জুম ঘরে রাত কাটিয়েছি। প্রকৃতির শব্দ, নিস্তব্ধতা, জীবজন্তুর ডাক সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। এইসব জায়গায় রাতের পরিবেশ কেমন হয় সেটিরও ধারণা আছে, কিন্তু সেই রাতে আমি যা যা নিজ কানে শুনলাম তার কোনো ধারণা আমার ছিল না এবং তার কোনো ব্যাখ্যাও আমার কাছে নেই। বিভীষিকাময় এই রাত যেন কাটছিলই না। আমি ঘুমোতে গিয়েও কয়েকবার ঘুম ভেঙেছে। টেন্ট থেকে বের হয়ে সিগারেট জ্বালিয়ে বসেছিলাম অনেকক্ষণ আনমনে। আবার ঘুমোতে গিয়েছি। এরপর এক ঘুমে একেবারে সকালে 5টায় ঘুম থেকে উঠলাম। চা খাওয়ার সময় জয় বলল সে নাকি রাতে উদ্ভট সব শব্দ শুনেছে তাঁবুর আশেপাশে। মনে হচ্ছিল কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এসব শব্দের কারণে সে সারা রাত ঘুমোতে পারেনি। এসব হয়তো আমি ঘুমানোর পর শুনেছিল সে, কারণ আমি এই শব্দগুলো শুনিনি। এরপর ট্রেইল থেকে ব্যাক করার সময় ভাবলাম গত রাতের ঘটনা। এসব কি শুনলাম, কেনই বা শুনলাম? লোকালয়ে আসার পর গ্রামের মানুষদের জিজ্ঞেস করলাম এখানে খারাপ কিছু আছে কিনা, কেন আমরা রাতে এসব পরিস্থিতিতে পড়লাম। তাদের ভাষ্যমতে এই ট্রেইলে খারাপ কিছু নেই, হয়তো আমাদের মনের ভুল। কিন্তু তাই বলে 2 জন মানুষেরই একই ভুল হবে? বাকিটা আল্লাহই ভালো জানেন। কিন্তু ঘটনা এখানে শেষ না। গত 2 দিন আগে জয় আমাকে ফোন দিয়ে বলল সে নাকি ওই ট্রেইল থেকে আসার পর রাতে ঠিকভাবে ঘুমোতে পারে না, আর তার সাথে কিছু অস্বাভাবিক জিনিস ঘটেছে। যেমন সে যদি পুরো ঘর গুছিয়ে বাসা থেকে বের হয়, বাসায় এসে দেখে ঘর এলোমেলো হয়ে আছে। রাতে তার রুমের টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যায়, যা আগে কখনো হয়নি। আমি তার এইসব কথা শুনে যত দ্রুত সম্ভব কোনো হুজুরের কাছে যেতে বলেছি, কারণ সেদিন এত সব ঘটনার পর রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়লেও জয় ঘুমায়নি এবং সে নাকি কারো হাঁটার শব্দও পেয়েছিল। যাই হোক, এই ছিল ক্যাম্পিং করতে গিয়ে ভৌতিক অভিজ্ঞতা। যদিও এই ঘটনা পড়ে অনেকের কাছে ভৌতিক মনে নাও হতে পারে, কিন্তু আপনি যদি ওই জায়গায় ওই সময়ে উপস্থিত থাকতেন তবে শব্দগুলো আপনার বুকেও নাড়া দিত, এটুকু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। গভীর জঙ্গলে 4 জন মানুষ, আশেপাশে কিছু নেই, না লোকালয় না মানুষজন, শুধু পাহাড়, গাছপালা আর ঝর্ণার শব্দ। এই পরিস্থিতিতে এমন উদ্ভট শব্দ যে কারোরই ভীতির কারণ হয়ে দাঁড়াবে। ঘটনাটি সিলেক্ট হলে দয়া করে মেইলে অথবা ফোনে জানাবেন। আসসালামু আলাইকুম, ফাহিম ফয়সাল, শেরপুর, বগুড়া। তিনি তারপরে তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। এই ঘটনাটি একই দিনের ব্যবধানে 2 জনের কাছ থেকে এসছে, হয়তো আপনারা বন্ধু, সে কারণেই। থ্যাংক ইউ ভেরি মাচ ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আরও একটা ঘটনা পড়ে শোনাচ্ছি আপনাদের, আশা করছি ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি, তবে তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি লিখে পাঠাতে পারেন বা রেকর্ড করেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আপনারা সেখানেও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে rjrussellbooth.com, সেখানেও আপনারা কানেক্টেড থাকতে পারেন আমাদের সাথে। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেটির নাম হচ্ছে লজেন্স, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। কোরবানি ঈদ কিন্তু আবারও আসছে, সুতরাং আমরা চাইবো আপনারা বেশি বেশি করে আমাদের কাছে ঘটনা পাঠান। একটা চমৎকার ঈদের এপিসোড আপনাদের উপহার দিতে চাই। যাই হোক, চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আপনি বরাবরের মতো ভালোর দলে থাকেন। আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। আমি মাহাতি বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কোনো এক অজপাড়াগা গ্রাম থেকে। আমার লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বর্তমানে আমি এসএসসি ক্যান্ডিডেট। আমি ভূত এফএমের রেগুলার শ্রোতা ছিলাম এবং এখন ভূত.com শুনি। অনেকদিন ধরেই ঘটনা শেয়ার করব করে শেয়ার করা হয় না। এর আগেও অনেকবার লিখতে বসেছিলাম, পড়ালেখা ও কিছু পারিবারিক সমস্যার কারণে লেখা হয়ে ওঠেনি। ভূত.com-এ এটি আমার প্রথম ঘটনা। আজকে আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি খুব কষ্ট করে মোবাইল দিয়ে লিখলাম। ঘটনাটি প্রচারযোগ্য হলে আমার কষ্ট সার্থক হবে। রাসেল ভাইয়া, ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় প্লিজ আমাকে ইনফর্ম করবেন। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক। ঘটনাটি মূলত 2021 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে আমার সাথে ঘটেছিল। প্রিয় রাসেল ভাইয়া, এটি একটি সত্য ঘটনা। দিনটি ছিল রবিবার। সেবার আমার নানার অসুস্থতাজনিত কারণে আম্মু নানার বাসায় চলে গিয়েছিলেন। একটা কথা না বললেই নয়, আমাদের বাসা ছিল রেলওয়ে পশ্চিম কলোনিতে। বাসাটা বাবার চাকরির সুবাদে পাওয়া গিয়েছিল। আমাদের বাসার এক পাশে ছিল বিশাল কদম গাছ, আর তার পেছনে ছিল একটি পরিত্যক্ত হাসপাতাল, আর তার পাশেই একটি তাল গাছ। আর বাসার পাশের কদম গাছটায় সাথে লাগোয়া ছোট একটি ডোবা ছিল। প্রতিদিনকার মতো সেদিনও বিকেলে মাঠে খেলতে যাই। খেলতে খেলতে এক সময় মাগরিবের আজান দেয়। তখন আমি মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় ফেরার পর পুরো বাসায় আমি একা হয়ে যাই। কারণটা আপনি জানেনই। সেদিন রাত আনুমানিক 8টার সময় বাসায় স্যার আসে। এখানে বলে রাখা ভালো, আমাকে প্রাইভেট পড়ানোর জন্য আমার বাবা একজন প্রাইভেট টিচার নিয়োগ দেন। স্যার আসলে পড়ানোর এক ফাঁকে আমি স্যারের জন্য রান্নাঘরে যাই কিছু নাস্তা আনার জন্য। রান্নাঘরে জানলা দিয়ে কদম গাছটি এবং ডোবা সম্পূর্ণরূপে দেখা যেত। আমি যখনই রান্নাঘরে যাই তখনই মনে হলো রান্নাঘরের জানালার পাশে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথেই সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল সেখান থেকে। আমি বিষয়টি মনের ভুল ভেবে স্বাভাবিকভাবেই নিলাম। স্যারকে নাস্তা দেওয়ার পর স্যার আরও কিছু সময় আমাকে পড়িয়ে নেন এবং তারপরে তিনি চলে যান। আম্মু আমাকে যাওয়ার সময় বলেছিল, তুই স্যার পড়ানোর সময় রান্নাঘর থেকে রাতের খাবার গরম করে খেয়ে নিবি। আমি রাতের খাবার গরম করার জন্য রান্নাঘরে যাওয়ার উদ্দেশ্যে যেই না পা বাড়িয়েছি, অমনি মনে হলো রান্নাঘর থেকে কুটকুট কুটকুট একটা শব্দ হচ্ছে। আমি মনে করেছিলাম হয়তো কোনো বিড়াল হবে, তাই সেখানে দেখার জন্য গেলাম। আমি রান্নাঘরের কাছে একটু আসতেই মনে হলো রান্নাঘরের জানালা দিয়ে কিছু একটা ছায়ার মতো চলে গেল। আমি ভাবলাম হয়তো বিড়াল আমার উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে গেছে, তাই খাবার গরম করে খেয়ে নিলাম। শীতের রাত, তাই তাড়াতাড়ি ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। আমার চোখ তখন ঘুম ঘুম ভাব। এমন সময় ঘরের চালের ওপর বাঁশের ডাল বাতাসে বাড়ি খেলে যেরকম শব্দ হয় ঠিক
ঠিক সেরকম শব্দ শুনতে পেলাম। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। রাত তখন 1টা ছুঁই ছুঁই। আমার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেবার প্রয়োজন হলো, তাই আমি বাসা থেকে বাইরে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলাম। ওয়াশরুমের কাজ শেষ করে আমি বের হতেই দেখি আমাদের বাসার গেট খোলা। আমি প্রচণ্ড বিস্মিত হলাম। আমি তো আসার সময় গেটটার ছিটকিনি ভালো করে লক করে এসেছিলাম, তাহলে কে খুলল বাসার দরজা? আমি চোর টোর ভেবে ভয়ে দরজার কাছে যেতে পারছিলাম না, তবে কোনো রকমে ভেতরে আসলে কে ঢুকেছে সেটা দেখার জন্য দরজায় উঁকি দিলাম। ভেতরে কাউকে দেখতে পেলাম না, তাই কিছু না ভেবে ঘরে ঢুকে গেলাম এবং ডিম লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। তবে কিছুতেই আমার ঘুম আসছিল না। এমন সময় মনে হলো আমার বিছানা কাঁপছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তবে এই কম্পন তো ভূমিকম্প না। তাহলে কি আমার বিছানার নিচে কেউ আছে যে দোলাচ্ছে বিছানাটা? আমি প্রচণ্ড ভয় পেলাম, তবুও কৌতূহল বশত বিছানার নিচে কি আছে সেটা দেখার জন্য যেই না উঁকি দিলাম, যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই জিনিস দেখার পরে কোনো সাহসী মানুষও 1 সেকেন্ড ঠিক থাকতে পারবে না। আমি দেখলাম বিছানার নিচে সাদা কাপড় পরিহিত এক বৃদ্ধা মহিলা বসে আছেন। মুখটা তার আগুনে ঝলসে যাওয়া এবং কালো কুঁচকুঁচে চোখের মণি ছিল না কোনো। একটা সাদা, ভয়ঙ্কর সাদা চোখ। সেই চোখে কোনো মণি নেই। আমার সেই জিনিসটা দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করতে ইচ্ছা করলো। আমি জোরে চিৎকার দিয়ে 1 লাফে বিছানা থেকে নেমে বাসা থেকে চিৎকার করতে করতে বের হয়ে যাই। আশেপাশের বাড়িগুলো 40-50 হাত দূরে ছিল, তাই শীতের সময় হওয়ার কারণে আমার চিৎকার প্রতিবেশীরা স্পষ্ট শুনতে পায়। আর দৌড়াতে দৌড়াতে এক সময় আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে নিজেকে আমার বাসায় আবিষ্কার করি। পাশে আমার মা বসা, মুখটা কেমন যেন মলিন হয়ে আছে। সাথে প্রতিবেশীদের কয়েকজন দাঁড়িয়ে। মা আমাকে জিজ্ঞেস করলো, বাবা তোর কি হয়েছিল? কিভাবে তুই রেল লাইনের ধারে গিয়ে পড়লি? নাজমুল, অর্থাৎ আমার প্রতিবেশীর নাম, তিনি আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসেন বাসায় এবং আমার বাসার মানুষদের খবর দেন। আমি আমার শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করি, কষ্ট হচ্ছিল খুব। তারপরও রাতের সব অতি প্রাকৃতিক ঘটনাগুলো আম্মুকে খুলে বলি। ঘটনাগুলো শুনে প্রতিবেশীরা একে অপরকে বলছিল যে এই বাসাটা তেমন নাকি ভালো না। আমরা তোমাদের আগেই বলেছিলাম, তারপরেও তোমরা এখানে থাকলে এখন বোঝো। আম্মু আব্বুকে এই বিষয়টি জানালে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান তিনি, কিন্তু কোনো ঔষধেই আমার জ্বর ভালো হচ্ছিল না। দিন দিন আমি কালো হয়ে শুকিয়ে যাচ্ছিলাম, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিলাম না। এমনকি আমার আচরণেও পরিবর্তন দেখা গিয়েছিল। আমি অল্পতেই রেগে যেতাম এবং যাকে দেখতাম তাকেই অকথ্য ভাষায় গালাগালি করতাম। এবং এখানে তিনি একটা শব্দ লিখেছেন, যে শব্দ আমি বুঝতে পারিনি। তিনি বলছেন যে এরকম অন্যরকম ভাষায় কি যেন বলতাম। তখন প্রতিবেশীরা বলে, তোমরা তাকে কোনো একটা ভালো হুজুরকে দেখাও, কোনো একটা ভালো হুজুরের কাছে নিয়ে যাও। তখন আমার আম্মু আমাকে এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যান এবং আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো হুজুরকে বলেন। তিনি আমাকে বলেন, আপনার ছেলের ওপরে একটি বদ জিন আসর করেছে। আমি আপনাকে একটি তাবিজ এবং পানি পড়া দিচ্ছি, সেটা প্রতিদিন নিয়মিত তার শরীরে এবং বাসার চারিদিকে ছিটাবেন। আরেকটি বিষয়, আপনার বাসার মধ্যে একটি খারাপ জিন বসবাস করছে অনেক দিন ধরেই। আপনারা যে সেখানে আছেন সেটা তার সহ্য হচ্ছিল না, তাই সে সুযোগ খুঁজছিল আপনাদের কারো ক্ষতি করার। কিন্তু আপনারা নামাজি হওয়ার কারণে সে পেরে উঠছিল না, তাই সে আপনার ছেলেকে একা পেয়ে তাকে ভয় দেখিয়েছে। কিন্তু নামাজি হওয়ার কারণে তার তেমন কোনো ক্ষতি হয়নি। আমি আপনার বাড়িতে যাব এবং 2টি কালো মোরগ জোগাড় করবেন, ইনশাল্লাহ আপনার ছেলে হয়তো সুস্থ হয়ে যাবে। সেদিন এশার নামাজের পরে হুজুরের সাথে একজন মাদ্রাসার ছাত্র আসে আমাদের বাসায় এসেই চারিদিকে 4টি পেরেক পুঁতে দিলেন তারা এবং মাঝরাত হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। আস্তে আস্তে রাত ঘনিয়ে মাঝরাত। বাড়ির পশ্চিম দিকে ফিরে আজান দেওয়ার সিদ্ধান্ত নেন মাদ্রাসার ছাত্রকে দিয়ে আমাদের সেই হুজুর। যখন আজান দেয়া হচ্ছিল, বাসার চালে এবং বাইরে মনে হচ্ছিল কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে, আর এক নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে কেউ করুণ আর্তনাদ করছে। আজান দেয়া শেষ হলে সব স্বাভাবিক হয়ে যায়। হুজুর বলেন, আপাতত জিন এই বাসা থেকে চলে গেছে, আর কোনোদিন আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারপর হুজুর চলে যান তার হাতিয়া নিয়ে। এর কিছুদিন পরে বাবা বাসা চেঞ্জ করেন।
1.5 বছর হতে চলল। এখনো সেই ভয়ঙ্কর মহিলার চেহারা আমি ভুলতে পারিনি। এখনো মাঝে মধ্যে বাসায় একা, রুমে একা থাকলে ভয় করে। এই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। আপনার এবং লিসনারদের জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তাঁর এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিবেন। অপেক্ষায় থাকলাম আপনার ঘটনার। আশা করছি খুব দ্রুতই পেয়ে যাব। সামনে ঈদ আছে, স্পেশাল স্টোরি তো খুঁজে বের করবেনই। আর আমি চাই প্রচুর 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 পরিমাণের অডিও ক্লিপ। প্লিজ 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 অডিও ক্লিপের জন্য মানুষকে উৎসাহিত করুন। একটা সময়ে অডিও ক্লিপ মানে তো হচ্ছে যারা স্টুডিওতে এসে ঘটনা বলতেন, এবং স্টুডিওতে এসে যারা ঘটনা বলেন তাদেরকে তো আপনাদের সবসময়ই পছন্দ ছিল। সুতরাং তারা যদি অডিও ক্লিপ করে আমাদেরকে পাঠান তাহলে এর চাইতে মজার ব্যাপার আর কি হতে পারে। সুতরাং সবাইকে উৎসাহিত করুন। আমরা আছি আপনাদের অপেক্ষায়। আশা করছি খুব দ্রুতই আপনাদের সাথে কথা হবে এবং দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।